আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সারা পৃথিবীর রয়টার্স, এফপি, বিবিসি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমগুলো সয়লাব শেখ হাসিনা যে এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন সরাসরি, এবং অন্যদিকে এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে যে আওয়ামী লীগ লকডাউন শাটডাউন কর্মসূচি পালন করছে এবং বাংলাদেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যে বেশ নাজুক হয়ে উঠেছে, এই বিষয়গুলো সর্বত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছে। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষিত হতে যাচ্ছে আজকে। শেখ হাসিনা সহ ৩ জন আসামি এই মামলায়, এবং এই ৩ জন আসামির মধ্যে রাজসাক্ষী অর্থাৎ পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের খালাস চেয়েছে রাষ্ট্রপক্ষ, আর বাকি 2 জন আসামি শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এই 2 জনের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে রাষ্ট্রপক্ষ। শেখ হাসিনা সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি স্পষ্টতই বলেছেন যে এই আদালত তার চোখে একটা ক্যাঙ্গারু কোর্ট, সাজানো আদালত, শ্যাম কোর্ট, এবং এই সাজানো আদালতে যেটি তার রাজনৈতিক প্রতিপক্ষদের নিয়ে তৈরি করেছেন ইউনূস সরকার, সেই আদালতে কি বিচার হলো বা কি ধরনের রায় এলো তাতে তিনি সারপ্রাইজড বা ইন্টিমিডেটেড নন, মানে তিনি এই নিয়ে বিস্মিতও নন, তিনি এই নিয়ে ভীতও নন। শেখ হাসিনা এই আদালতটিকে রাজনৈতিক প্রতিপক্ষদের আদালত বলছেন এ কারণে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সরকারের আমলে 1971 সালের যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল। মূলত জামায়াতের শীর্ষস্থানীয় অনেক নেতৃবৃন্দই যুদ্ধাপরাধের দায়ে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন হয়েছিলেন। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই ট্রাইব্যুনালটি পুনর্গঠিত হয়, আইনে কিছু পরিবর্তন আনা হয়, এবং 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের সময়কার প্রাণহানি সহ ঘটনা প্রবাহের জন্য দায়ী করে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে অভিযুক্ত করে প্রথম মামলাটি দায়ের হয় গত বছর অক্টোবর মাসে। সে সময় শেখ হাসিনাকেই একমাত্র আসামি করা হয়েছিল। কাজেই শেখ হাসিনাকে বিচারের জন্যেই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি পুনর্গঠিত হয়েছে এবং তাকেই মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করবার জন্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেও পরিবর্তন আনা হয়েছে, সেগুলো একরকমের নিশ্চিত। এই অবস্থায় শেখ হাসিনার সঙ্গে মার্চ মাসে এসে, এই 2025-এর মার্চ মাসে এসে আরো 2 জন আসামি যুক্ত হন এই মামলায়। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তখনকার পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুন। চৌধুরী আব্দুল্লাহ মামুন ছাড়া আর কেউই কারাহাফে হেফাজতে নেই, এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন শেখ হাসিনা সরকারের সময়কার পুলিশ প্রধান 2024 সালের জুলাই আগস্টে যিনি দায়িত্বে ছিলেন, তিনি রাজসাক্ষী হন, তার সাজা মওকুফ হবে সেই প্রত্যাশায়, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাটির যুক্তি তর্ক শেষে রাষ্ট্রপক্ষ এখন তার খালাস চেয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো মামলা, মানে এতটা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর কোনো মামলা এর আগে রাজসাক্ষীর সাক্ষ্যের ওপর প্রধানত ভিত্তি করে সমাধানের ঘটনা আর ঘটেনি বলে বিশ্লেষকরা বলছেন, বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলো যারা পর্যবেক্ষণ করেছেন দেখেছেন তারা সে সময়ও মনে করিয়েছিলেন। শেখ হাসিনা সুস্পষ্টভাবে তার সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোতে বলেছেন যে এই যে তাকে সুপেরিয়র কমান্ডার, হুকুমদাতা এবং মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধে এই মামলাগুলো করা হয়েছে, এর ফলে একদিকে যেমন যারা বিচার বা 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে এত রক্তপাত কিভাবে ঘটতে পারলো, যে পরিবারগুলো এই প্রাণহানির শিকার হয়েছে, স্বজন হারিয়েছে, তারা যেমন জুলাই আগস্টে আসলে কি ঘটেছিল তা জানবার কোনো সুযোগ পাবেন না, তেমনি এই রায়ের মাধ্যমে আসলে একরকম প্রতিশোধ নেওয়া ছাড়া আর কোনো উদ্দেশ্য পূরণ হবে না। কারণ শেখ হাসিনা বলছেন যে এই যে তিনি প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য বা তিনি একটি হত্যাকাণ্ডের জন্যও পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে নির্দেশনা দিয়েছিলেন, এর কোনো উপযুক্ত সাক্ষ্য প্রমাণ, মানসম্মত সাক্ষ্য প্রমাণ হাজির করা এই ট্রাইব্যুনালের পক্ষে অসম্ভব। এবং তিনি বলছেন এই যে বিভিন্ন জায়গা থেকে টুকরো করে করে বিভিন্ন কথোপকথনের অডিও ছড়িয়ে দিয়ে এটাকে প্রমাণ হিসেবে উপস্থাপনের চেষ্টা হচ্ছে, কনটেক্সট ছাড়া কোনো রকম, মানে এর আগে পিছে কি ছিল সেই অডিওর সেসব ব্যাখ্যা ছাড়া ওই প্রমাণগুলো এত ঠুনকো যে তিনি
চ্যালেঞ্জ জানিয়ে ইউনূস সরকারকে এই কথাও বলেছেন যে তার দাবি ছিল, তিনি বারবার বলেছিলেন যে তিনি বিচারের মুখোমুখি হতে রাজি এবং তিনি বিচারের মুখোমুখি হতে চান যদি তাকে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে একটা নিরপেক্ষ স্বচ্ছ বিচারের মুখোমুখি করা হয়। কারণ তিনি বলছেন এরকম একটা কোনো নিরপেক্ষ স্বচ্ছ বিচার ব্যবস্থার সামনে পড়লে বোঝা যেত যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার সর্বোচ্চ শাস্তি দাবি করছেন সেসব সাক্ষ্য প্রমাণ কতটা ঠুনকো। শেখ হাসিনা এমনকি ব্যাখ্যা করে, মানে অনেকগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তো সাক্ষাৎকার দিচ্ছেন, সাক্ষাৎকারগুলো আসলে তিনি এই সময়ে দিয়েছেন সম্ভবত এ কারণেও, একদিকে যেমন শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে রায় ঘোষিত হতে যাচ্ছে তার বিরুদ্ধে, কাজেই সে সময়ে তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যুক্তিসঙ্গত প্রশ্নগুলো তুলে তার বয়ানটা, তার দিকের যুক্তি তর্কটা উপস্থাপন করে রাখতে চেয়েছেন। অন্যদিকে তিনি জানান দিতে চেয়েছেন যে এটা একটা সাজানো আদালত, কাজেই সাজানো আদালতে বিচার হয়ে গেলেই তিনি এর জন্যে নিজেকে দায়ী মনে করেন না। তিনি অবশ্য বলেছেন যে তিনি লিডারশিপ রেসপন্সিবিলিটি, মানে সে সময়ে 2024-এর জুলাই আগস্টে এই যে ব্যাপক রক্তপাত ঘটলো এবং কি করে রাজপথে এতটা সহিংস হয়ে উঠলো সবকিছু, সেসব বিষয়গুলো নিয়ে তিনি সামগ্রিকভাবে লিডারশিপ রেসপন্সিবিলিটি তিনি স্বীকার করেন কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে। কিন্তু তিনি ব্যক্তিগতভাবে নির্দেশনা দিয়েছেন এই যে তাকে ব্যক্তিগতভাবে দায়ী করার যে উদ্দেশ্য সফল করার চেষ্টা চলছে এই বিচারের মাধ্যমে, সেই দায় তিনি অস্বীকার করেন। এই কথাগুলো তিনি খুব পরিষ্কার করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে চেয়েছেন। তিনি সম্ভবত ইন্ডিপেন্ডেন্ট বা রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে এই কথাও পরিষ্কারভাবে বলেছেন যে যারা বলছে যে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরাসরি নির্দেশনা দিয়েছিলেন গুলি চালাতে, তাদের সরকার কিভাবে পরিচালিত হয় সে সম্পর্কে কোনো ধারণাই নাই। তিনি বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সুনির্দিষ্ট এবং লিপিবদ্ধ বিধিমালার উপর পরিচালিত হয়, কাজেই রাজপথে বা যে কোনো জায়গায় পরিস্থিতি বিবেচনা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজে সিদ্ধান্ত নিয়ে কিভাবে সেটার মোকাবেলা করবেন তার সিদ্ধান্ত নেন। মানে এটা গণভবন থেকে কেউ গুলি করবার একটা ঢালাও নির্দেশনা দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজপথে ছেড়ে দেয় না যে দিকে দিকে গুলি চালাতে হবে। এরকম করেও তিনি ব্যাখ্যা করেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর কাছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশে ইউনূস সরকার যখন 2024-এ একটা স্বচ্ছ আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার হবে এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল এবং তা তাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল, তখন তারা যখন বিচার কাজ শেষ করছে তখন সারা পৃথিবীর রয়টার্স, এএফপি, বিবিসি, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমগুলো সয়লাভ শেখ হাসিনা যে এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন সরাসরি, এবং অন্যদিকে এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে যে আওয়ামী লীগ লকডাউন শাটডাউন কর্মসূচি পালন করছে এবং বাংলাদেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যে বেশ নাজুক হয়ে উঠেছে, এই বিষয়গুলো সর্বত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছে। কাজেই এই বিচার যে আসলে শেষ পর্যন্ত সকলের কাছে গ্রহণযোগ্য হবে না। সম্ভবত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, বাংলাদেশের রাজনীতি যারা বোঝেন, বাংলাদেশের সাধারণ জনগণ প্রত্যেকেই এই বিষয়টা পরিষ্কার বুঝতে পারছেন। ধরুন শেখ হাসিনার আমলে যেই যুদ্ধাপরাধীদের বিচার চলছিল 1971 সালের, সর্বশেষ জামায়াতে ইসলামীর যে নেতা এটিএম আজহারুল ইসলাম, যার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাকি ছিল, এমনকি আপিলের রিভিউ শুনানিও শেষ হয়ে গিয়েছিল, সেই নেতা কিন্তু 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর বেকসুর খালাস পেয়ে বেরিয়ে এসেছেন। কাজে বাংলাদেশের আদালত ব্যবস্থার বিষয়টি যেমন প্রত্যেকে বোঝেন, তেমনি এই যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করাটা যে একটা বড় বিচার দেখানো, এর অনেক বড় লক্ষ্য, বরং সুনির্দিষ্টভাবে কে কোথায় অযথা বল প্রয়োগ করেছেন। কারণ শেখ হাসিনা সাক্ষাৎকারগুলোতে একথাও পরিষ্কার করে বলেছেন যে অনেক ক্ষেত্রেই পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তো শক্তি প্রয়োগের ক্ষেত্রে বাড়াবাড়ি করে থাকতে পারে, কিন্তু সেটার তো তদন্ত, বিচার বিভাগীয় তদন্ত একটা কমিটি করে শুরু করেছিল শেখ হাসিনা সরকার। ইউনূস সরকার সেই তদন্ত কেন থামিয়ে দিল? এবং তিনি প্রশ্ন করেছেন যে এই তদন্ত ছাড়া কোথায় কোথায় বাড়াবাড়ির ঘটনা ঘটেছে, কিভাবে এত সহিংসতার ঘটনা ঘটতে পারলো সেটা চিহ্নিত করা তো মুশকিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক, এই কথা যে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও বের হচ্ছে সেটা বলছিলাম, কারণ ঢাকা
ঢাকা সহ সারা বাংলাদেশ জুড়েই বিভিন্ন জায়গায় বাসে আগুন লাগানোর ঘটনা ঘটছে। প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় নিয়মিতভাবে আগুন দেওয়া, ককটেল ফোটানোর ঘটনা ঘটছে এবং ককটেল হাতবোমা বিস্ফোরণ ঘটছে বিভিন্ন জায়গায়। হতাহতের কোনো ঘটনা নাই, কিন্তু এই যে একটা পরিস্থিতিটা যে একটু ঘোলাটে, এবং মানে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেও বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয় খারাপও নয়, কিন্তু পুলিশ সন্দেহ হলেই গ্রেফতার, পুলিশ সন্দেহ হলেই তল্লাশি, এই জায়গা থেকে এখন কতটা চরম অবস্থানে গেছে তার প্রমাণ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাজ্জাদ আলী তিনি ঘোষণা দিয়েছেন যে কাউকে যদি যানবাহনের ওপর ককটেল ফোটাতে দেখা যায় তাহলে যাতে দেখা মাত্র, মানে সন্দেহ হওয়া মাত্র যাতে পুলিশ গুলি চালায়। এখন শেখ হাসিনার বিচারের দিনে আইন শৃঙ্খলা রক্ষা নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এরকম একটা সিদ্ধান্তের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে তাহলে 2024-এর জুলাই আগস্টে যখন বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ, মানে বিটিভিতে কে আগুন দিয়েছেন তিনি আবার রীতিমতো সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের সংবাদ মাধ্যমে 2024-এর আগস্টের পর, যা উনার ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশ টেলিভিশনে উনি আগুন ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন। এ সহ বিভিন্ন 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের নেতৃবৃন্দ তো প্রকাশ্যে বলেছেন যে তারা যদি পুলিশ হত্যা করে পুলিশ ঝুলিয়ে না রাখতেন, এক থানায় ঢুকে যদি 13-14 জন পুলিশকে একবারে মেরে না ফেলতেন, সেতু ভবনে আগুন না দিতেন, মেট্রো রেলে আগুন না দিতেন, এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় আগুন না দিতেন, তাহলে পরিস্থিতিটাকে এমন করে তোলা যেত না যার ফলে শেখ হাসিনা সরকারের পতন হতো। তো প্রশ্ন তো জাগে যে এত ব্যাপক যে বিশৃঙ্খলা সহিংসতা ঘটছিল 2024-এর জুলাই আগস্টে, সে সময় তাহলে কি পুলিশ বাহিনীর গুলি চালানো সত্যিকার অর্থেই অপরাধ নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য জরুরি ছিল? সেই প্রশ্নগুলো তো আলাদা আলাদা ঘটনা ধরে তদন্ত করা বিচার প্রক্রিয়ার সবচেয়ে বড় বিষয় হওয়া দরকার ছিল, কিন্তু শেখ হাসিনার বিচারই ছিল এই সরকারের, ইউনূস সরকারের এবং 2024-এর জুলাই আগস্টের বিজয়ী পক্ষের প্রধান লক্ষ্য। কাজেই বিচার হয়েছে শুধুমাত্র শেখ হাসিনাকে লক্ষ্য করে, শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে। শেখ হাসিনার বিরুদ্ধে এই বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন যে তিনি মনে করেন 1400 বার শেখ হাসিনার ফাঁসি হতে পারে। তিনি একথা বলছেন কারণ তারা 1400 জন নিহত হয়েছেন এমন কথা ট্রাইব্যুনালে তুলে ধরেছেন। জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে 2024-এর জুলাই আগস্টের ঘটনা প্রবাহ সম্পর্কে, সেখানে জাতিসংঘ যেহেতু বলেছে যে 16ই জুলাই থেকে 16ই আগস্ট পর্যন্ত 1400 জন নিহত হয়ে থাকতে পারেন তার ভিত্তিতে। কিন্তু এখন পর্যন্ত ইউনূস সরকার, আমি 7ই নভেম্বরেও প্রথম আলোর রিপোর্ট দেখছিলাম, এখন পর্যন্ত ইউনূস সরকার 836 জনের একটা সর্বশেষ চূড়ান্ত তালিকা করেছে, আর সেই তালিকা ধরে তদন্ত করে অনুসন্ধান চালিয়েও প্রথম আলো বের করেছে যে সেখানেও 52 জন আছেন যারা কেউ বাজ পড়ে, কেউ দুর্ঘটনায়, কেউ হার্ট অ্যাটাকে বাড়িতে বসে নিহত হয়েছিলেন, কিন্তু তাদেরকেও তালিকায় ভরে তালিকা দীর্ঘায়িত করা হয়েছে। কাজে 1400 জনের মৃত্যুর দায়ে ফাঁসির রায় চাওয়া হচ্ছে বটে, কিন্তু 1400 জনের হিসাবও এখন পর্যন্ত ইউনূস সরকার বা বর্তমান সরকার মেলাতে পারেনি। এই সব মিলিয়ে আসলে শেখ হাসিনার রায় বিষয়ে ক্রিয়া প্রতিক্রিয়া, মানে কে কেমন প্রতিক্রিয়া দেখাবেন সেটা এতটাই রাজনৈতিকভাবে বিভক্ত। মানে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে বিজয়ী পক্ষের জন্য এই বিচারের রায়, শেখ হাসিনার ফাঁসির রায় পাওয়া হবে তাদের একরকমের আরেক বিজয়। কাজে নিশ্চিতভাবে জামায়াতে ইসলামী যেমন বলেছে, জামায়াতে ইসলামী সহ 8 দল সারা দেশে মাঠে থাকবে এই শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে। ধারণা করা যায় এই রায়ের পর তারা বিজয় মিছিল করবেন যদি রায় তাদের মন মতো হয়, না হলে যদি রায় তাদের কোনো কারণে মনোপুত না হয় তাহলে তারা যে সেই রায়ের বিরুদ্ধে রায় আরো শক্ত করবার জন্যও আন্দোলনে নেমে যাবেন না তারও কোনো গ্যারান্টি দেওয়া যায় না। মানে সেগুলো এই বিচারের একটা সম্ভাবনা। আর অন্যদিকে যারা এই মামলায় শেখ হাসিনাকে অভিযুক্ত করাকে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা এবং বিচার প্রক্রিয়া বলে মনে করেন, তাদের জন্য এই বিচারের রায় হওয়া না হওয়া আসলে সেভাবে তাৎপর্যপূর্ণ বা উল্লেখযোগ্য কিছু নয়। কারণ তারা জানেন যে সত্যি যদি রাজনৈতিক পালা বদলে আবারও বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সক্রিয় আছে, শাটডাউন করছে, লকডাউন করছে, ঝটিকা মিছিল করছে, পুলিশকে ব্যতিব্যস্ত রাখছে, সরকারকে ব্যতিব্যস্ত রাখছে, কিন্তু
তারা যখন তাদের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা সরিয়ে সম্পূর্ণত বাংলাদেশের রাজনীতিতে আবার অন্তর্ভুক্ত হবার পরিস্থিতি তৈরি করতে পারবে, মানে আওয়ামী লীগের যখন আবার রাজনৈতিক বিজয় ঘটবে, তখন শেখ হাসিনার বিরুদ্ধে এই রায় একটা কাগজের টুকরায় পরিণত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সাময়িক দর্শক, 2025 সনের নভেম্বর মাসের 13 তারিখে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন। আমি যখন এই ভিডিওটি করছি তখন এই ভাষণটি অতীতকাল, এবং আমরা সাধারণ চিন্তা ভাবনা করে এই ভাষণের যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটটা বলতে গেলে ভুলে গিয়েছি। অল্প সংখ্যক কয়েকটি পয়েন্ট নিয়ে রাজনৈতিক দলগুলো বিতর্ক করছে এই ভাষণকে কেন্দ্র করে। এর বাইরে এই ভাষণের যে তাৎপর্য, স্থানকাল পাত্র এবং এই ভাষণটির যে ভবিষ্যৎ, সেটি নিয়ে আসলে আমরা চুলচেরা বিশ্লেষণ কেউ করছি না। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ভাষণটি আগামী দিনে বাংলাদেশের জন্য একটি ইতিহাস হয়ে থাকবে বিভিন্ন কারণে। আপনারা জানেন যে আমাদের দেশের যে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা যে সংবাদ সম্মেলন করেন, সেই সংবাদ সম্মেলনগুলো সাধারণত সন্ধ্যা রাতে হয় কিংবা ধরুন সকালবেলা হয়, কিন্তু ভর দুপুরে যখন মাথার উপরে সূর্য আলো দিচ্ছে মধ্য গগনে, সেটা শীতকালে হোক কিংবা গ্রীষ্মকালে হোক, রাজনৈতিক দলগুলো কখনো সংবাদ সম্মেলন করে না বা জাতির উদ্দেশ্যে কোনো বক্তব্য দেয় না, কিংবা আমাদের দেশে যে নাটক, সিনেমা, যাত্রা, পালা যা কিছু বলেন, কখনো এরকম দুপুরবেলা হয় না। ভর দুপুরে আমাদের দেশে সাধারণত চৈত্র মাসে অগ্নিকাণ্ড হয়, শীতকালেও হয়, আর গভীর রাত্রে হয়, প্রচণ্ড গভীর রাত্রে। আমাদের দেশে বিএনপি জমানাতে মাঝে মধ্যে এরকম সংবাদ সম্মেলন হতো গভীর রজনীতে, এবং তার ফলাফল 2001 থেকে 2006-এর মধ্যে বিএনপির এই কালচারটি বিএনপিকে কোথায় নিয়ে গেছিল, একটা 111-এর মাধ্যমে আমরা সেটা দেখতে পেরেছি। তো সেই দিক থেকে যদি আপনি বিচার করেন, বিশ্লেষণ করেন, তাহলে আমাদের দেশে যখনই কোনো মানে সচরাচর যে ঘটনাগুলো ঘটে না, তার পরিণতি মানুষকে কতটা, যাকে বলা হয়, বিব্রত করে, বিপদের মধ্যে ফেলে, এবং পুরো দেশ জাতির জন্য কতটা ক্ষতিকর হয়, তার একটা বাস্তব নমুনা আপনারা দেখেছেন শেখ হাসিনার সংবাদ সম্মেলনের মাধ্যমে। শেখ হাসিনা তার ক্ষমতাকালে সংবাদ সম্মেলনটিকে একটি মানে আর্ট অফ পলিটিক্স হিসেবে তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। এটি হয়ে গেছিল একটি বিনোদন মাধ্যম, এবং সাংবাদিকরা সারা বছর অপেক্ষা করতেন বা সারাক্ষণ অপেক্ষা করতেন কবে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলন হয়, এবং তারা সেখানে গিয়ে মনের আনন্দে শেখ হাসিনার প্রশংসা করবেন, এবং শেখ হাসিনার যারা শত্রু তাদেরকে গালাগাল দেবেন, তাদের 14 গোষ্ঠী উদ্ধার করবেন। এবং এই কাজ করতে করতে সাংবাদিক এবং কলাকৌশলী এবং শেখ হাসিনা তাদের সবারই এই পুরো বিষয়টিকে জীবনের একটা অপরিহার্য অঙ্গ বলে মনে হতো। তারা ভাত খাবেন কি খাবেন না, ঘুমাবেন কি ঘুমাবেন না, বা জীবনের অন্য কোনো প্রয়োজনীয় কর্ম করবেন কি করবেন না, তার চাইতেও সেই সংবাদ সম্মেলনটির আয়োজন করা, কথা বলা, এটিকে নিয়ে সেলিব্রেট করা, উৎসব পালন করা, ওটি আওয়ামী লীগের সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কার্যকালের যত, যাকে বলা হয়, গুরুত্বপূর্ণ কর্ম, এবং তার সঙ্গে সঙ্গে তার অনুগত বিশ্বস্ত যারা সাংবাদিক ছিলেন তাদের জীবনের অঙ্গ হয়ে গিয়েছিল। এর প্রেক্ষিতে দেখুন যে কথাটি বলা হয় যে তোমার যেখান থেকে শুরু সেখানে তোমার শেষ হবে। যে সংবাদ সম্মেলন দিয়ে শেখ হাসিনা আত্মতৃপ্তি পেতেন, ঠিক সেই সংবাদ সম্মেলনে অনাহতভাবে, আনএক্সপেক্টেডলি এমন একটি ঘটনা ঘটল, যে ঘটনা একটি সরকারের পতনকে অনিবার্য করে তুলল। দ্বিতীয় যে ঘটনা হলো যে আওয়ামী লীগ সরকারের জমানাতে তারা সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করত কোর্ট কাছারির মাধ্যমে তাদের ইচ্ছাটাকে তারা প্রতিফলিত করত। তারা এই জাতির উপর যা কিছু চাপাতে চেয়েছে, প্রতিপক্ষকে যেভাবে সাজা দিতে চেয়েছে, অপদস্থ করতে চেয়েছে, সব কিছুর মূলেই তারা আইন আদালত, কোর্ট কাছারি, বিশেষ করে আইন মন্ত্রণালয়কে তারা ব্যবহার করার চেষ্টা করেছে। এবং এই একটি ঘটনার ফলে দেখা গেল যারা আইন মন্ত্রণালয়ে চাকরি করতেন, আইন মন্ত্রী ছিলেন, কিংবা সরকার খুব ঘনিষ্ঠ জন হিসেবে বোথ জুডিশিয়ারির যে বার এবং বেঞ্চে যারা নেতৃত্ব দিতেন, তারা নিজেদেরকে মনে করতেন কিং অব দ্য রিং, বা তাদের চেয়ে আসলে ক্ষমতাধর কেউ নেই। ফলে যখন এই আন্দোলন নিয়ে একটা হাইকোর্টের রায়ের দরকার ছিল, এবং সেই রায়টি শেষমেশ দেওয়া হয়েছিল, কিন্তু সংশ্লিষ্ট বিচারক যারা
একেবারে সুখ স্বপ্নে বিভোর ছিলেন এবং তারা মনে করেছিলেন 2041 সন পর্যন্ত তাদের সেই সুখ স্বপ্নে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। তারা যখন মনে করছিলেন যে তাদের কর্মজীবন শেষ হওয়ার পর তারা মন্ত্রী হবেন, এমপি হবেন, ঠিক সেই সময়টিতে হঠাৎ করে তারা যে রাগ হয়ে গেলেন বা তারা যে উষ্মা দেখালেন, এটির পরিণতিতে রাজপথ যেভাবে উত্তপ্ত হয়ে পড়েছিল, সেই উত্তপ্ত রাজপথই কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন ডেকে নিয়ে আসছিল। এত কথা বলার যে মূল কারণ সেটি হলো বর্তমান সরকার শেখ হাসিনার সরকারের পর এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, তারা যে জিনিসগুলোকে নিজেদের সম্পদ মনে করে আসছিল সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক পরিচিতি। আপনারা ইতিমধ্যে জানেন যে তার সেই আন্তর্জাতিক পরিচিতি এখন তার জন্য বুমেরাং হয়ে পড়েছে। 2 নম্বর হলো যে তিনি বিদেশি গণমাধ্যমে অহরহ বক্তব্য দেন এবং প্রতিনিয়ত ফ্রিকুয়েন্টলি বিদেশ যাতায়াত করেন। এই দুটো জিনিস তার জন্য বুমেরাং হয়ে পড়েছে। থার্ডলি হলো তিনি কথা বলতে পছন্দ করেন, কথা শোনার চাইতে তিনি কথা বলতে পছন্দ করেন ইংরেজি এবং বাংলায়। এবং তিনি আজকের এই অবস্থানে এসেছেন, তার পিছনে তার শব্দচয়ন, তার কথা বলার যে আর্ট, এটি একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি খুব সহজে মানুষকে কনভিন্স করতে পারেন, মানুষের মনে বিশ্বাস স্থাপন করতে পারেন এবং মানুষের সে বিশ্বাসকে পুঁজি করে তিনি তার কাঙ্ক্ষিত মাকামে বা গন্তব্যে তিনি পৌঁছে যেতে পারেন। তার যে গ্রামীণ ব্যাংকটি, এটি ছিল অ্যাবসলিউটলি এ মোটিভেশনাল ইনস্টিটিউশন। তিনি তার সহযোদ্ধা যারা আছেন, গ্রামীণ ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী আছেন এবং যারা গ্রাহক, তাদের সবাইকে মোটিভেট করতে পেরেছিলেন। এই মোটিভেশন দিয়েই তার জীবনের সফলতা। তিনি যে এখন সারা দুনিয়াতে 3-0 থিওরি নিয়ে ছুটছেন এই 18 মাস আগ পর্যন্ত, মানে তিনি এই যে ক্ষমতা 18 না, ঠিক 14 মাস। তো এই যে 14 মাস সময় তার, এই 14 মাস সময়ের আগে এই 3-0 থিওরি ছিল সারা পৃথিবীর বিস্ময়। এখানে ইটালির কোনো বিখ্যাত ক্লাব, ফ্রান্সের রাজ দরবার কিংবা ফ্রান্সের মন্ত্রী পরিষদ, প্রেসিডেন্সিয়াল প্যালেস, ইটালি, আমেরিকা, সৌদি আরব, এমনকি ভারত, এদের ক্ষমতার কেন্দ্রগুলোতে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার 3-0 থিওরি সেখানে একটা বিস্ময় তৈরি করেছিল, যা এখন এই সময়টিতে এসে ঠাট্টা মশকরার কারণ হয়ে গেছে। 3-0 মানে কেউ যদি পরীক্ষায় ফলাফল 0 করে তো তাকে একটা গোল দেওয়া হয় যে তুমি এটা 0 পেয়েছো, ডিম পেয়েছো। আর যখন মানুষ খুবই খারাপ করে তখন তাকে 3টা 0 দেওয়া হয়। ওই 3টা 0 যেটা নেতিবাচক অর্থে, সেই নেতিবাচক অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আবিষ্কার 3-0 থিওরি, এটি এখন পর্যবসিত হয়েছে। তো যেটা বলছিলাম যে তিনি তার যে আত্মবিশ্বাস, তিনি মানুষকে কনভিন্স করতে পারেন, তিনি যা বলেন মানুষ বিশ্বাস করে এবং মানুষ রিয়্যাক্ট করে না, অ্যাক্ট করে। তার সেই যে কথা বলার ধরন এবং প্রকৃতি গত 14টি মাসে তার জন্য বুমেরাং হয়ে পড়েছে। তিনি যে কয়বারই এই গত 14 মাসে বিদেশে গিয়ে বক্তব্য দিয়েছেন, সাক্ষাৎকার দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে, এগুলো সব কিছু তার জন্য বুমেরাং হয়ে পড়েছে এবং সব জায়গাতে তিনি একটা না একটা বিতর্ক তৈরি করে ফেলেছেন। তিনি যে কয়বারই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, প্রায় সবগুলো ভাষণই নানা রকম বিতর্ক তৈরি করেছে, বিভেদ এবং বিসংবাদ তৈরি করেছে। এবং সর্বশেষ তিনি যে ভাষণটি দিলেন, এই ভাষণটি তার অতীতের সমস্ত ভাষণগুলোকে রেকর্ড একেবারে ব্রেক করে, পরাজিত করে এক নতুন বিস্ময়কর বিতর্ক তৈরি করে ফেলেছে। প্রথমত এটি একটি মানে সময় নির্বাচনী, আমি বলবো দুপুরে এই সময়টি নির্বাচন করা হয়েছে। কেন করা হয়েছে, কী কারণে করা হয়েছে এটি বলতে পারবো না। আপনারা জানেন যে 13 তারিখে সারা বাংলাদেশে আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছিল। তো এত বড় একটা লকডাউনের বিপরীতে যখন সারা বাংলাদেশ অচল এবং আওয়ামী লীগের পতনের পরে 13ই নভেম্বর তারিখে বাংলাদেশে যা কিছু হয়েছে এটা মানুষ কল্পনা করতে পারেনি। আওয়ামী লীগের লোকজন সাহসী, এতটা সাহসী হয়ে পড়েছে যেটা বিস্ময়কর। এতটা সাহসী তারা কি করে হলো, কোথায় পেল এই সাহস? এসব নিয়ে যখন কথাবার্তা হচ্ছে, যখন পদ্মা সেতু, ঢাকা মানে বরিশাল সড়ক, বৃহত্তর ফরিদপুরের সমস্ত রাস্তাঘাটে যখন আওয়ামী লীগের লোকজন ঢাল সুরকি থেকে শুরু করে আমাদের যে সকল দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে মাহরুম, অসহায় করে তুলেছে, ঠিক সেই সময় যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে তিনি ভাষণ দিবেন, তখন লোকজন কোনটা আশা করেছে? যে তিনি হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে বলবেন, তিনি হয়তো রাগ করে বলবেন আমি চলে যাচ্ছি, তিনি হয়তো বলবেন যে আপনারা নতুন কাউকে দেখেন, এই ধরনের কথাবার্তা। আদারওয়াইজ দুপুরে এই ধরনের ভাষণ হতে পারে না, মানুষের যে এক্সপেকটেশন।
দ্বিতীয়ত যে ওই সময়টা তার প্রেস সচিব তিনি বললেন যে মানুষ এই যে লকডাউনে অংশগ্রহণ করেছে বলে যে কথাবার্তা বলা হচ্ছে বা মানুষ যে ঘর থেকে বেরোচ্ছেন, আজকে রাস্তাঘাট ফাঁকা, এর মূল কারণ হলো তারা সবাই ঘরে বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য শোনার জন্য। এতে করে ওনার বক্তব্যের মান কতটা বাড়লো, তার সাথে বড় ব্যাপার হলো যে বাংলাদেশে যে লকডাউন বাস্তবায়ন হচ্ছে, মানুষ যে অংশগ্রহণ করছে এবং মানুষ যে ঘরে আছে, এই কথাটা ওনার প্রেস সচিব একেবারে সিল মেরে সেটা প্রমাণ করে দিলেন। তো যেটা বলছিলাম যে তিনি এই ভাষণটা কেন 13 তারিখে দিতে গেলেন। উনি যে বিষয়গুলো বলবেন সেই বিষয়গুলো তো পুরনো, সেটা 12 তারিখে বলতে পারতেন, সেটি 13 তারিখ রাতে বলতে পারতেন, এমনকি 14 তারিখে বলতে পারতেন। কিন্তু উনি যখনই 13 তারিখ দুপুরবেলাকে টার্গেট করেছেন, ইট মিনস তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন। তার একটি বক্তব্য যেটা আশা সঞ্চার করেছিল, হতাশা সঞ্চার করেছিল বা মানুষকে উৎসাহী করেছিল, সেই সব বিষয়, যে সমস্ত বিষয় আমি ইতিপূর্বে বললাম, যে তিনি চলে যাবেন, তিনি আর থাকবেন না, তিনি রণে ভঙ্গ দিবেন, অথবা তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে খুব রাষ্ট্রিক অ্যাকশনে যাবেন, খুব রাগ হয়ে যাবেন, জরুরি অবস্থা জারি হবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম যে বিষয় নিয়ে মানুষ শঙ্কা করেছিল, তিনি তার ধারে কাছে গেলেন না। দ্বিতীয়ত তিনি সেই দিন যে ঘোষণা করলেন জুলাই সনদ সম্পর্কে, তার বাস্তবায়ন সম্পর্কে, নির্বাচন সম্পর্কে, গণভোট সম্পর্কে, এটি বাংলাদেশের জন্য বলতে গেলে একটা নতুন অশনি সংকেত তৈরি করে ফেলল। এবং সেই অশনি সংকেতের কারণে জামাত এবং বিএনপির মধ্যে যে বিভেদ এবং বিসংবাদ এখন চরমে। এখন দৃশ্যত আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে সরকারের সঙ্গে যারা কোঅপারেশন করছিল, তারা অস্থিরতায় ভুগছে। ওনার ভাষণের সঙ্গে সঙ্গে জামাত প্রতিক্রিয়া দেখালো, বিএনপি প্রতিক্রিয়া দেখালো নেতিবাচক। এবং এই ভদ্রলোকে যা যা বলার, সেই প্রতারণা থেকে শুরু করে অন্য যে সকল, মানে প্রতারক বলা থেকে শুরু করে অন্য যে সকল কথাবার্তা, বিশ্বাসভঙ্গ করা, প্রতারণা করা, এই সকল কথাবার্তা বিএনপি বলল সকালবেলা, মানে ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে। আর পরবর্তীতে দেখা গেল আবার সম্মেলন করে তাকে ধন্যবাদ জানানো হলো কন্ডিশনালি। এই যে একটা আনপ্রেডিক্টেবল একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড, এরা জাতিকে নেতৃত্ব দিবে, একটি নির্বাচনে জয়লাভ করবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বা শেখ হাসিনার চাইতে দেশ ভালো চালাবে, এটা সম্ভব না। এবং গত 14 মাসে এই যে রাজনৈতিক দলগুলোর যে মেরুদণ্ড, এই মেরুদণ্ড যেভাবে দুর্বল করে দেওয়া হয়েছে, ক্ষেত্র বিশেষে ভেঙে দেওয়া হয়েছে, যেভাবে তাদেরকে নতজানু করে দেওয়া হয়েছে, এটি খুব সহসা দূর হবে না, বহুদিন পর্যন্ত এটি চলতে থাকবে। এবং আগামীতে যদি কোনো তৃতীয় বা চতুর্থ শক্তির উদ্ভব হয়, কোনো অরাজনৈতিক শক্তির উদ্ভব হয়, তারা এই রাজনৈতিক দলগুলো গত 14 মাসে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্তের সুবিধা তারা নেবে। এবং একটা আমি নিজে ব্যক্তিগতভাবে বলতে পারি যে রাজনীতির প্রধান সম্পত্তি হলো হোপ, আশা থাকতে হবে। তো রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার জমানাতে, পুরো জমানাতে তারা একটা আশায় ছিল। সে 2009 থেকে একেবারে 25 পর্যন্ত তাদের মধ্যে একটা স্বপ্ন ছিল, তাদের মধ্যে লড়াই করার একটা মানসিকতা ছিল, বেঁচে থাকার একটা আগ্রহ ছিল। কিন্তু এখন রাজনৈতিক দলগুলো বেহেশত এবং দোজখের মাঝামাঝি জায়গার মধ্যে আছে। তারা মানে কোনো হোপ তাদের মধ্যে নাই, কোনো আশা নেই, এমনকি কোনো ক্রোধ নেই। কথায় কথায় তারা ভয় পেয়ে যাচ্ছে এবং চিংড়ি মাছের মতো চিড়িং বিড়িং করে লাফাচ্ছে। একসময় মনে করছে তারা যেগুলো মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছুঁড়ে ফেলে দিতে পারে, একটু পরে আবার মনে করছে যে না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি ছুঁড়ে ফেলা হয় তাহলে তারাও রাজনীতি থেকে আউটস্টেট হয়ে যাবেন এবং এখানে তৃতীয় শক্তি বা চতুর্থ শক্তি চলে আসবে বা আওয়ামী লীগ চলে আসবে। তো এই আতঙ্কর কারণে বড় বড় রাজনৈতিক দল যারা আছে, বিএনপি, জামাত, তাদের সবারই কিন্তু নিদ্রাভঙ্গ হয়েছে, ঘুম হারাম হয়ে গেছে। এবং আপনি দেখেন অল্প কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ যারা চাঁদাবাজি করতে পেরেছে বা বিকল্প কোনো কিছু করতে পেরেছে, তাদের চেহারা সুরত ভালো হয়ে গেছে। আর বাকি যারা আছে তারা কিন্তু সবাই শুকিয়ে গেছে। এমনকি আপনি সালাউদ্দিন সাহেবকে দেখেন, মির্জা ফখরুল সাহেবকে দেখেন, এরা কিন্তু কেউ ভালো নেই। তো এমনকি জামাতের আমিরকে দেখেন, তার চেহারা কিন্তু আগের চেয়ে মলিন হয়ে গেছে। জামাতের কোনো লোক, মানে আপনি তাদের মুখে ঠিক ওইরকম সাবলীল হাসি আপনি দেখতে পাবেন না। তো এই যে একটা অবস্থা তৈরি হলো, সেই অবস্থার পেছনে ডক্টর মোহাম্মদ ইউনূসের দোদুল্যমানতা এবং তিনি যে বিষয়ে সবচেয়ে বেশি কনফিডেন্স তার রয়েছে, যে তিনি কনভিন্স করতে পারেন এবং যা আছেন তাই হয়। এই তার যে কনভিন্সিং পাওয়ার, সেই কনভিন্সিং পাওয়ারের পরকাষ্ঠা দেখাতে গিয়ে তিনি এই 13 নভেম্বর যে ভাষণ দিলেন, এই ভাষণের ফলে যে ইতিহাস রচিত হয়ে গেছে ওই দিনে, সেই ইতিহাসের দায় ভার পুরো জাতিকে বহন করতে হবে। এবং এখন আমরা যে বিভেদ এবং বিসংবাদ দেখতে পাচ্ছি এবং সরকার যে কাজগুলো এই মুহূর্তে আবার নতুন করে শুরু করেছে,
রাজনৈতিক দলগুলো আবার নতুন করে হিসাব শুরু করেছে, আবার যেভাবে বিভেদ বিসংবাদের যে দামামা বেজে উঠেছে, তাতে করে ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা এবং ফেব্রুয়ারি মাসে একটি সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচন, বিশ্বকে অবাক করে একটি নির্বাচন, এটি আমার কাছে এখনও মনে হচ্ছে একটি অসম্ভব, অবাস্তব একটি বিষয়। মহান আল্লাহ গায়েবের মালিক, তিনিই ভালো জানেন। আমরা যতটুকু দেখি, যতটুকু বুঝি, তার উপর আমরা বিশ্লেষণ করি। ভুল ত্রুটির জন্য ক্ষমা চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।